আমি চুপ করে রইলাম, কিছু বলতে পারলাম না। আমার প্রতি তার যত অভিযোগ আছে করুক সে। মিথ্যে অভিযোগ তো আর করেনি, সত্যি কথা বলেছে। রেদওয়ান কথা বলা শেষ করে আমার দিকে থেকে মুখ ঘুরিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। আমি কিছু বললাম না। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ভাত বাড়তে গেলাম, কিন্তু রেদওয়ান আর রাতে খেলো না। আমিও খেলাম না। শাশুড়িকে খাবার দিয়ে সব গুছিয়ে এসে শুয়ে পড়লাম। ঘুম আসছে না। বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, ভালো লাগছে না কিছু। জ্যোৎস্না রাত, সব সময়ের অন্ধকারচ্ছন্ন আকাশটা কিছুটা উজ্জ্বল দেখাচ্ছে এখন। এই আকাশের আবছায়া উজ্জ্বলতার মতো কি আর আমার জীবনে একটু উজ্জ্বলতা আসতে পারে না? একটু কি পরিবর্তন হতে পারে না আমার চলার পথ? দীর্ঘশ্বাস ফেললাম। কিছুক্ষণ সেখানেই অতিবাহিত হলো। আমার ধ্যান ভাঙল রেদওয়ানের ডাকে। আয়ু ঘুমাবে না? পাশ ফিরে তাকালাম, কিন্তু সাথে সাথেই দৃষ্টি সরিয়ে নিলাম। নিজেকে কেমন জানি অপরাধী লাগছে। মাথা নিচু করে বললাম, ঘুম আসছে না। কেন? জানি না। আমার কথায় খুব কষ্ট পেয়েছো তাই না? কষ্ট পাবো কেন? ঠিকই তো বলেছো তুমি। মিথ্যে তো আর বলনি। মন খারাপ করো না। আজকে এক বন্ধুর সাথে চাকরির বিষয় নিয়ে কথা হলো, ও কাল জানাবে বলেছে। ওর কথা শুনে আমার স্বর্ণা ভাবির কথা মনে পড়ল। আমি ফট করে বললাম, পাশের বাসার নতুন ভাড়াটিয়া আছে না, ওই যে স্বর্ণা ভাবি, তার স্বামীর নাম আমি জানি না। চিনেছি, বলো। তিনি আজকে বাসায় এসেছিলেন, অনেকক্ষণ কথা বলেছি তার সাথে। তার বান্ধবী ছেলেদের পড়ানোর জন্য নাকি তার বান্ধবীর টিচার খোঁজাখুঁজি করছে। তুমি পড়াবে কিনা তাই জিজ্ঞেস করে গেলেন তিনি। বেশ, তো পড়তে চাইলে পড়াবো না কেন? আমার অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, যেই কাজ পাবো সেই কাজ করতেই আমি রাজি আছি। যদি কেউ এখন রিক্সা চালাতেও বলে, তবে তাই করব আমি। আমার আর এই অভিশপ্ত জীবন ভালো লাগছে না আয়ু, ক্লান্ত আমি। ভীষণ কষ্ট হলো। তার চেহারার দিকে তাকিয়ে থাকলাম। সেই চেহারায় প্রকাশ পাচ্ছে হাজারো কষ্ট, হাজার হতাশা। কিছু বলতে পারলাম না আমি। রেদওয়ান নিজেই আবার বলল, চলো ঘুমাতে চলো, অনেক রাত হয়েছে আর জাগতে হবে না। দুজনেই ঘুমিয়ে পড়লাম। আজ সকাল সকালেই আমার ছোট্ট যা চলে এসছে। শান্তি আসাতে আমার শাশুড়ি বোধহয় বেশ চমকে গেছেন। কথা ছিল শান্তি এক সপ্তাহ পর আসবে, কিন্তু দুদিনের মাথায় চলে এসছে। শাশুড়ির ভয় পাওয়ার কারণ তো আমি জানি, তবুও চুপ আছি। সকাল থেকে এখনো চুলায় আগুন ধরেনি। চুলার আগুন ধরালেই বা রাঁধবো কি? আমি চুপচাপ ঘরে বসে আছি। কিছুক্ষণ পরেই শান্তি আমার কাছে এসে বলল, ভাবি, এখনো রান্না বসাচ্ছ না যে? খাবো কি? তুমি কি পেনশনই পেয়ে গেছো? আমি অবাক হলাম। বললাম, রাঁধবো কি? ঘরে কিছু থাকলে না রাঁধবো? কি বলছো? থাকলে রাঁধবে মানে? বলছি, ঘরে তো চাল ডাল মাছ টাছ কিছুই নেই, তবে রাঁধবোটা কি? শান্তি আশ্চর্য হলো। ওর চেহারা দেখেই বুঝেছি। বলল, কি বলছো তুমি? 2 দিনে এত বাজার শেষ, ঘরে কিছু নেই? শান্তি শাশুড়ির কাছে গেল। আমিও পেছন পেছন গেলাম। শান্তি শাশুড়ির কাছে গিয়েই বলল, আম্মা, ঘরে নাকি চাল ডাল কিছুই নেই। আপনাকে একা থাকার জন্য না বাজার দিয়ে গেলাম, কোথায় সেগুলো? 2 দিনে আপনি এত বাজার একা কি করে শেষ করলেন? শাশুড়ি আমতামতা করে বলল, শেষ হয়ে গেছে। আমি কি করবো কও বৌমা? রেতুয়ান আসলো, ওর বউ আসলো, এতগুলো মানুষের খাওয়া দাওয়া, এখনো কি বাজার থাকে? ভীষণ আশ্চর্য হলাম। কি সুন্দর করে মিথ্যে বলে আমাদের ঘাড়ে সব চাপিয়ে দিচ্ছেন উনি। এবার আর চুপ থাকতে পারলাম না। শাশুড়ির কাছে গিয়ে বললাম, মিথ্যে কথা বলছেন কেন আম্মা? আমরা তো কাল দুপুরে বাড়ি আসলাম, আর বাড়ি এসে তো কিছুই পাইনি। রেদওয়ানি তো কালকে চাল ডাল আর আলু আনলো, তাহলে আমরা বাজার শেষ করলাম কি করে? আমার কথায় শাশুড়ি হকচকিয়ে গেল। সে হয়তো ভাবতে পারেনি তার মুখের উপর চট করে কথাটা বলবো আমি। আমার শাশুড়ির মুখটা কালো হয়ে গেল, রেগে গেলেন হয়তো। শান্তি আমার কথা শুনে শাশুড়িকে আবার জিজ্ঞেস করলো, কি হলো আম্মা, কথা বলছেন না কেন? ভাবি যা বললো তা যদি সত্যি হয়, তাহলে এত বাজার সদাই কোথায় গেল? আপনাকে দেখে তো মনে হয় না আমরা যাওয়ার পর চুলায় আগুন ধরিয়েছেন। আমার শাশুড়ি আমার দিকে একবার বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে ওকে বললেন, বাজার তো ছিল, কিন্তু পাশের মাদ্রাসার এতিম কয়টা ছেলে পেলে গো, পরশু খাওয়াইছি, তাই শেষ হয়ে গেছে।
আমি তৎক্ষণাৎ শাশুড়িকে বললাম, আম্মা আমি না শুনে গিয়েছিলাম গত পরশু এখানে এমপি সাহেবের আসার কথা ছিল, তিনি আসেন নাই। আর তিনি আসলে তো মাদ্রাসায় নিজে খাবার দিয়ে যায়। আমার কথায় শান্তি বলল, হ্যাঁ তাই তো আম্মা, আপনি এগুলো কি করলেন? এইবার শাশুড়ি ভালো জব্দ হয়েছে। আমি জানি আমার বলা কথাগুলোর শোধ আমার শাশুড়ি নিশ্চয়ই নেবে। নিক, তাতে এবার তো প্রতিবাদ করতে পেরেছি, তাই শান্তি। শান্তির কথার জবাবে শাশুড়ি কিছু বলতে পারলেন না, আমতা আমতা করতে লাগলেন। শান্তির বুঝতে দেরি হলো না, ও শাশুড়িকে বলল, এত হুহা কেন করছেন আম্মা? আপনার মেয়ের বাড়িতে যে পাঠিয়ে দিয়েছেন সেটা বললেই তো হয়। আমি আপনার মতন মানুষ দেখিনি। এখন আমরা এতগুলো মানুষ খাবো কি? আপনার মেয়ে কি আমাদের খাওয়াবে নাকি? বলুন তো আপনার মেয়েকে আমাদের জন্য খাবার নিয়ে আসতে, দেখি কত দরদি। শান্তি বিড়বিড় করে আরো অনেক কিছুই বলল শাশুড়িকে। শাশুড়ি চুপচাপ শুনছেন, কিছু বলতে পারছেন না। আমি হলে এতক্ষণ হয়তো কুরুক্ষেত্র বানিয়ে ফেলতাম। আমি আর এসবে থাকলাম না, নিজের ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর শান্তি আমার কাছে এসে বলল, ভাবি আমি বাজারে যাচ্ছি, তুমি আমার ঘরটা গুছিয়ে দিও। শান্তি চলে গেল। আমি কাজে লেগে পড়লাম। শান্তির ঘর গুছিয়ে ঘরে ঝাড়ু দিয়ে দিলাম। হঠাৎ মনে হলো স্বর্ণা ভাবির সাথে কথা বলা দরকার, তাই স্বর্ণা ভাবির ঘরে গেলাম। ওনাদের বাসায় কলিং বেল দিতেই উনি দরজা খুলে দিলেন। আমাকে দেখে বললেন, আরে ভাবি, আপনি ভিতরে আসুন। আমি ভেতরে গেলাম। ভাবি আমাকে ড্রয়িংয়ের সোফায় বসতে বললেন। এরপর বললেন, বলুন, চা খাবেন নাকি কফি? কিছুই খাবো না, একটু দরকারি কথা ছিল তাই এসেছি। এখনই যেতে হবে, বাসায় কাজ আছে। জানি তো আপনার দম ফেলার সময় হবে না এখন। শান্তি ভাবিকে দেখলাম এসেছে। বলছিলাম, আপনি যে গতকাল আপনার বান্ধবীর ছেলেদের কথা বললেন, তারা কি পড়বে নাকি টিচার নেওয়া হয়ে গেছে তাদের জন্য? হ্যাঁ পড়বে তো অবশ্যই, এখনো নেওয়া হয়নি। রেদওয়ান পড়াবে বলেছেন। এখন যদি আপনার বান্ধবী পড়াতে দেয় তবে। অবশ্যই দেবে। আমি তাহলে ভাইয়ার নাম্বারটা ওকে দিয়ে দেব। নাম্বারটা বলুন। আমি রেদওয়ানের নাম্বার দিলাম। খুব ভালো লাগছে। ভাবি থেকে বিদায় নিয়ে ঘরে চলে আসলাম, কিন্তু দরজার সামনে আসতেই ভেতর থেকে শাশুড়ি কর্কশ শব্দ শুনতে পেলাম। রেদওয়ান হয়তো বাড়িতে এসছে। আমার শাশুড়ি চিৎকার করে বলছে, তোর বউ কি আর ঘরে থাকে? পাড়ায় পাড়ায় আড্ডা দিতে যাই, সে কখন গেছে, এখনো আসছে না। ঘরে বউ, ঘরে থাকবো না, সারা পাড়া মাথায় নিয়ে ঘুরবো, যত সব। আমি এখন কিছু কইলে আমারও দোষ। ভীষণ অবাক হলাম। রেদওয়ান বলল, মা তুমি ভুল ভাবছো। আয়রা অমন না, তোমার সাথেই তো কত বছর ধরে থাকছে। ও কোথায় গেছে তা কি জানো? দেখ গিয়া কোনে আড্ডা দিতেছে, আমারে জিজ্ঞাস কেন? আমি কেমনে কমো তোর বউয়ের খবর? আমারে জিগাইয়া গেছে নেও। শাশুড়ির রাগী কথার কারণ বেশ বুঝতে পারছি। সকালের জেদটা এখন মিটিয়ে নিচ্ছেন। দীর্ঘশ্বাস ফেললাম। দরজায় কলিং বেল বাজাতেই রেদওয়ান দরজা খুলে দিল। জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? স্বর্ণা ভাবিদের বাসায় গিয়েছিলাম। গতকালের বিষয়ে একটু আলাপ করলাম। রেদওয়ান আর কিছু বলল না। আমার শাশুড়ি কেমন করে যেন তাকিয়ে আছে। আমি সেদিকে গুরুত্ব দিলাম না। নিশ্চুপভাবে নিজের ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর শান্তি এলো। আমি আবার আমার কাজে ভর্তি হয়ে গেলাম। রান্নাঘরে ব্যস্ত হয়ে গেলাম। রান্না শেষ করে এরপর রান্নাঘর থেকে বের হলাম। ঘামে পুরো চুপসে গেছি, তাই গোসল করে নিলাম। গোসল সেরে সবাইকে খাবার দিলাম। এ বাড়িতে আবার কেউ কারোর সাথে খেতে পারে না, যারটা তার ঘরে গিয়ে দিয়ে আসতে হয়। এই নিয়ম আগে ছিল না, অল্প কিছুদিন যাবৎ তৈরি হয়েছে। সবার ঘরে গিয়ে খাবার দিয়ে আসলাম। রেদওয়ানকেও দিলাম। খাবার দেওয়ার কিছুক্ষণ পর আমার শাশুড়ি ঘর থেকে চেঁচামেচির শব্দে সেখানে গেলাম। শাশুড়ি খাচ্ছে আর বলছে, এগুলো কি রান্না করছে আল্লাহ মাবুদ? এত লবণ কেউ খাবারে দেয়? মরিচ দিয়ে খাবার লাল করে ফেলছে। আমারে মনে হয় বেশি দিন বাঁচতে দিতে চাই না, এখনই এটি খাওয়াইয়া মারতে চাই। নানান কথা বলছেন উনি। আমি শুনেও না শোনার ভান ধরে চলে এলাম। ঘরে এসে রেদওয়ানের প্লেট থেকে একটু তরকারি মুখে দিলাম। না, লবণ আর ঝাল তো ঠিকই আছে, তবে এত চেঁচামেচির কারণ কি? আমি রেদওয়ানকে জিজ্ঞেস করলাম, আজকের তরকারি কেমন হয়েছে?
রেদওয়ান হেসে বলল, তা কি আর বলতে হয়? তোমার হাতে রান্না বলে কথা, ভালো না হয় কি উপায় আছে? আমি হতাশার নিঃশ্বাস ফেলে বললাম, লবণ ঠিক আছে তরকারি? হ্যাঁ, একদম পারফেক্ট। ঝাল হয়েছে বেশি? না, মোটামুটি হয়েছে, যেটা সবসময় খাই। তাহলে মা চেঁচামেচি করে খাবারের লবণ বেশি, ঝাল বেশি এগুলো বলছে কেন? রেদন তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করে দিল, মুখটা মলিন করে বলল, বাদ দাও না, মা তো এমনই, কিছু মনে করো না, ঠিক হয়ে যাবে আবার। আমি কিছু বললাম না। দেখলাম রেদওয়ান ভাত নাড়াচাড়া করছে, খাবার মুখে তুলছে না, হয়তো কষ্ট পেয়েছে। নিজের ভুল বুঝতে পারলাম। এই মুহূর্তে এই কথাটা তাকে বলা আমার মোটেও উচিত হয়নি। এখন সে খেতেই পারবে না, মায়ের ব্যবহারে নিশ্চয় কষ্ট পেয়েছে। যতই হোক মা তো তার। আমি তাকে বললাম, আজ স্বর্ণা ভাবিকে বলেছি, উনি তোমার নম্বর নিয়েছে, বলেছেন তার বান্ধবীকে বলবেন। তাই নাকি? ভালোই তো। হুম, কিন্তু জিজ্ঞেস করা হলো না স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে। ওটা গেলেই বোঝা যাবে। দেখি ফোন আসে কিনা। হুম। বিকেলে সেই ছাত্রের বাবা ফোন করলেন রেদওয়ানকে। রেদওয়ানকে যেতে বলা হয়েছে, ঠিকানা মেসেজে দিয়ে দিবেন বলেছেন। রেদওয়ান তৈরি হয়ে সেখানে গেল। আমি হাঁড়ি পাতিল ধুয়ে রাতের খাবারের আয়োজন করতে লাগলাম। এমন সময় শান্তি এসে আমাকে বলল, ভাবি, রুষা আপা কি এই বাড়িতে এসেছিল? হ্যাঁ, গতকাল এসেছিল তো। আম্মা কি তাকে ঘরের বাজার সদাই সব দিয়েছে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আপাতত ঝগড়া ফাসাদ চাই না, তাই বললাম, আমি তো তা জানি না শান্তি। রুষা আপা আমার ঘরে ছিল সারাক্ষণ। শান্তি কি যেন ভেবে চলে গেল। আমি আমার কাজে মন দিলাম। কাজটা সেরে ঘরে এসে বসে থাকলাম। কিছুক্ষণ পর রেদওয়ান আসলো। ওর চোখে মুখে হাসি। ওকে এত খুশি দেখে বললাম, কি হয়েছে, এত খুশি দেখাচ্ছে তোমাকে? কাল থেকে পড়াতে যাচ্ছি। তাহলে ভালোই। হ্যাঁ, দুটো ছেলেকে পড়াতে হবে। একটা 7-এ পড়ে, আরেকটা 8-এ। দুজনকে মিলিয়ে মাসে 4,000 টাকা বেতন দিবে। তাহলে ভালোই তো, কিছুটা হলেও তো উপকার হবে এতে। ভীষণ ভালো লাগছে। দুজনেই আজ আমরা খুব খুশি। এর মাঝেই কেটে গেল 4 দিন। ভালো চলছে সব। রেদওয়ান এখন পড়াতে যায়। তার স্টুডেন্টরা নাকি তাকে অনেক পছন্দ করে, রোজ এসে তাদের গল্প শোনায়। আমার শাশুড়ি এখন আর আমার সাথে ভুলেও কথা বলে না। শান্তি প্রয়োজনে দু একটা কথা বলে, এছাড়া সেও কথা বলে না। এটা অভ্যস্ত আমি। আজ আমার মেজোজা এসছে। ও আসার কিছুক্ষণ পরেই সবাইকে ডাকলো। কি যেন কথা আছে সবার সাথে। সবাইকে শাশুড়ির ঘরে ডাকলো। আমি আর রেদওয়ান দুজনেই সেখানে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আমার মেজো জায়ের কথা শুনে ভীষণ অবাক হলাম।